হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু pariksha.com। ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু লার্ন। বন্ধুরা, তোমরা জানোই যে আমি তোমাদের সাথে আইসিডিএস মেন্সের প্রিপারেশনের জন্য ডেসক্রিপটিভ ম্যাথের ক্লাস বেশ কিছুদিন ধরে শেয়ার করছি। তাতে রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা আমরা শুরু করেছি এবং আগের দিনও তোমাদের আমি এই ডেসক্রিপটিভ অঙ্কগুলো কিভাবে লিখে করতে হয় বা কোন মেথডে করতে হয় সবটা কিন্তু তোমাদের দেখিয়েছি। আজকে এই রেশিও প্রপোর্শনের আরও বেশ কিছু অঙ্ক যেগুলো আগের দিন করানো হয়নি, পেন্ডিং ছিল, সেগুলো করিয়ে দেব। দেন এই চ্যাপ্টারটা আমরা শেষ করব এবং আশা করি এর বাইরে আর কোনো মডেলের অঙ্ক সাধারণত পরীক্ষায় দেয় না। তাও তোমরা এইগুলো তো প্র্যাকটিস করবেই, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের আরও যদি বেশ কিছু কোশ্চেন পাও সেগুলো প্র্যাকটিস করবে। যেমন প্রিভিয়াস ইয়ারে পিএসসি মিসলেনিয়াস বা পিএসসি ক্লার্কশিপের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলো প্র্যাকটিস করে যাবে। ওকে বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা। আজকে ফার্স্ট কোশ্চেন, 3 glasses of equal size have been filled with milk and mixed with water. The ratio of milk and water in first glass is 2:3. In second glass, the ratio is 3:4 and it is 4:5 in the third glass. The milk mixed with water contained in the 3 glasses is into bottle. What is the ratio of milk and water in new bottle? অর্থাৎ তিনটে সমান মাপের গ্লাস আছে, তাতে দুধ আর জলের মিশ্রণ দিয়ে ভর্তি করা হয়েছে। এবার প্রথম গ্লাসটাতে দুধ আর জলের রেশিও কি বলে দিয়েছে 2:3, দ্বিতীয় গ্লাসে 3:4, তৃতীয় গ্লাসে 4:5। এবার কি করা হচ্ছে, এই তিনটে গ্লাসের মিশ্রণকে একটা নতুন গ্লাসে বা অর্থাৎ নতুন একটা বোতলে ঢালা হচ্ছে। দিয়ে জিজ্ঞাসা করেছে যে নতুন যে বোতলে যখন তিনটে মিশ্রণকে মেশাচ্ছি সেই মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত। তাহলে বন্ধুরা এই অঙ্কটা কিভাবে করবো দেখে নাও। প্রথমে আমরা এখানে লিখবো আগের দিন যেভাবে লিখছিলাম প্রশ্নানুসারে লিখবো। লিখে কি লিখবো, প্রথম ক্লাসে দুধের আনুপাতিক ভাগার, দুধের আনুপাতিক, আমি এখানে আহ ভা লিখে করছি অঙ্কটা। আর তোমরা আশা করছি সকলেই জানো যে এই অঙ্কগুলো আমি এখানে জাস্ট মডেলটা বুঝিয়ে দিই আর এটা কিভাবে লিখতে হয় সেটা দেখার জন্য এটা পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করি, যেটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, সেই পিডিএফটা দেখে দেখে কিন্তু তোমরা অঙ্কগুলো পরে নোট ডাউন করে নেবে। ওকে, চলো এখন বুঝে নাও অঙ্কগুলো। তাহলে কি বললাম, প্রথমে তাহলে কি দেওয়া আছে, প্রথম গ্লাসে দুধের আর জলের অনুপাত 2:3 আমার দেওয়া আছে। তাহলে সেখান থেকে কি পাবো, দুধের আনুপাতিক ভাগ পাবো 2/5 আর জলের আনুপাতিক ভাগার পাবো কত, 3/5। ওকে, আচ্ছা, আবার একইভাবে এটা ফার্স্ট গ্লাস গেল, একইভাবে দ্বিতীয় গ্লাস, দ্বিতীয় গ্লাসে দুধ আর জলের রেশিও কত বলে দিয়েছে, দেখো এখানে কি বলা আছে, দুধ আর জলের রেশিও 3:4। তাহলে সেখান থেকে আমরা একইভাবে দুধের আনুপাতিক ভাগার বের করে নেব। ওকে, সেটা কত আসবে 3/7। আবার জলের আনুপাতিক ভাগার বের করব, সেটা কত আসবে 4/7। এগুলো কিন্তু লিখতে হবে, দুধের আনুপাতিক ভাগার, জলের আনুপাতিক ভাগার। ঠিক আছে, তোমরা দেখবে পিডিএফটা, তাহলেই বুঝতে পারবে কিভাবে লিখতে হবে। নেক্সট থার্ড গ্লাস, অর্থাৎ তৃতীয় গ্লাসেও বের করে নিতে হবে। দুধ আর জল রেশিও দেওয়া আছে, দুধ ইস্টু জল কত দেওয়া আছে 4:5। তাহলে সেখান থেকে দুধ পাবো কত 4/9 অংশ, জল পাবো কত 5/9 অংশ। এবার কি বলেছে দেখো, আচ্ছা এখানে একটা জিনিস একটু খেয়াল করবে, যখন অঙ্কে বলে দেবে যে এই তিনটে গ্লাসের আয়তন সমান, এখানে দেখো বলে দিয়েছে অঙ্কের প্রথমেই যে দ্য গ্লাস অফ ইকুয়াল সাইজ, মানে তিনটে গ্লাস সেগুলো হচ্ছে কি ইকুয়াল সাইজ, অর্থাৎ তিনটে গ্লাসের কি আয়তন সমান, তাই তো। তাই যখন বলে দিবে আয়তন সমান, তখন কি করব আমরা, তখন কিন্তু যখন নতুন এবং আয়তন সমান এবং নতুন গ্লাসে ঢালছে, তিনটে গ্লাস থেকে নিয়ে এই গ্লাস থেকে মিশ্রণ নেওয়া হলো, এই গ্লাস থেকে মিশ্রণ নেওয়া হলো, আবার গ্লাস থেকে মিশ্রণ নেওয়া হলো, দিয়ে নতুন একটা বোতলে ঢালছে, তখন কি হবে, তখন দুধের সাথে দুধ গুলো যোগ হয়ে যাবে এবং জলের সাথে জলগুলো যোগ হয়ে যাবে, তাহলে নতুন গ্লাসে মিশ্রণ পেয়ে যাবো। তাহলে একইভাবে এখানে লিখবো, তাহলে কি নতুন গ্লাসে, অর্থাৎ নতুন গ্লাস তো এখানে বোতলে আছে, নতুন বোতলে দুধ এবং জলের মিশ্রণ, দুধ ইস্টু জল কি আসবে, কি বললাম এক্ষুনি, দুধের সাথে দুধ যোগ হবে, অর্থাৎ এই যে 2/5 যোগ 3/7 যোগ কি হবে 4/9, এখানে লিখো সেটাই 2/5 যোগ 3/7 যোগ 4/9, 4/9 ইস্টু কত আসবে 3/5 যোগ
4 7 যোগ 5 9। ওকে, এবার সিম্পল ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে 5 7 9 লসাগু আমি করছি না, এটা গুণ আকারে লিখে দিচ্ছি, সুবিধা হবে তাহলে আমাদের। ইস টু, এখানে ওটা গুণ আকারে রেখে দিচ্ছি, কারণ 5 7 9 লসাগু কোনো কিছু করা যায় না, ওটা গুণ করতেই হয়। ওকে, এবার দেখো 5 গেল, তাহলে 7 আর 9 থাকলো, 7 9 63, দুগুণ 126 প্লাস এখানে 7 গেল, 5 9 45, 3 35 135 প্লাস 9 থাকলো, তো 5 7 35, 35 আর 4 140 ইস টু, এখানে 5 বাদ গেল, তাহলে 7 আর 9, 7 9 63, 63 3 গুণ করলে হয় 189 প্লাস 7 7 বাদ গেল, 5 9 45, 45 আর 4 গুণ করলে 180 প্লাস 9 বাদ গেল, তাহলে এখানে আসবে 175। তাহলে এটা যোগ করলে আমরা পাবো কত? যোগ করলে আমরা পাবো এখানে, দেখো এখানে এই দুটো কেটে যাচ্ছে নিচ থেকে, এই যে গোটা টার্মটা আর এই গোটা টার্মটা, এটা কেটে যাচ্ছে, একই আছে, জানোই আশা করি। যোগ করলে আসবে এটা 401 ইস টু, এটা আসবে 544। আচ্ছা, বলে রাখি তোমাদেরকে, এই অঙ্কটা কিন্তু পিএসসি মিসলেনিয়াসের মেন্স এক্সাম যেটা, তাতে এসেছিল 2007 সালে। তাহলে বুঝতে পারছো অঙ্কটা করা কতটা জরুরি। ওকে, আগে এসেছিল মানে আবারও আসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রিপিট হয়। ওকে, তাহলে আশা করছি বুঝতে পারছো যে নতুন গ্যাসে অর্থাৎ নতুন বোতলে দুধ আর জলের রেশিও কত আসবে? দুধ আর জলের রেশিও আসবে 401 ইস টু 544। ওকে, চলো নেক্সট প্রবলেম। এখন সেকেন্ড অঙ্কটা কি বলছে দেখো, 6 coins of equal weight made of gold and silver are melted together and recast in one. Gold and silver are in the ratio of 2:3, in two other 3:5, and in the rest of 5:4. In what ratio will gold and silver be mixed in the new coin? অর্থাৎ 6টা কয়েন আছে, যাদের প্রথমটাতে সিলভার এবং অর্থাৎ রূপো এবং সোনার অনুপাত দেওয়া আছে 2:3, আর বাকি দুটোতে দেওয়া আছে 3:5। তাহলে দুটো আগে 3টে চলে গেল, বাকিগুলোতে অর্থাৎ বাকি 3টেতে কত আছে? 5:4 অনুপাতে। ওকে, তাহলে বলছে এই সবকটা কয়েনকে গলিয়ে যদি আমি একটা নতুন কয়েন তৈরি করি, তাতে গোল্ড আর সিলভার অর্থাৎ সোনা এবং রূপোর অনুপাত কি হবে। ওকে, তাহলে দেখে নাও কিভাবে করছি। এখানে দেখো, ফার্স্টে এখানে কি বলে দিয়েছে আমাদের, ফার্স্ট মুদ্রা যেটা ছিল একই অঙ্ক আগেরটার মতনই, দেখো বুঝতে পারবে একটু শুধু চেঞ্জ আছে। ফার্স্ট মুদ্রা যেটা ছিল তাতে গোল্ড অর্থাৎ সোনা আর রূপোর অনুপাত কত বলে দিয়েছে না, সোনার উপর অনুপাত বলে দিয়েছে 2:3। তাহলে একইভাবে এখান থেকে কি পাবো? সোনা আনুপাতিক ভাগার পাবো কত? 2/5। আচ্ছা, রূপোর কত পাবো? 3/5, তাই তো। আচ্ছা, আবার কি বলেছে দুটোতে, দেখো এখানে লেখা আছে, দেখবে যে ইন টু আদার, অর্থাৎ যদি ধরে নিই সেকেন্ড আর থার্ডে, এই দুটোতে অনুপাতটা কি আছে সোনার উপর, এই দুটোতে অনুপাত আছে 3:5। তাহলে এই দুটোতে সোনা কত আছে? 3/8, আর রূপো আছে 5/8, তাই তো। আবার বাকি তাহলে কটা হলো? দুটো 2 নম্বর 3 নম্বর চলে গেল, ফার্স্ট নম্বর চলে গেছে, অর্থাৎ বাকি থাকলো কি লাস্ট 3টে, অর্থাৎ থার্ড ফোর্থ, আচ্ছা সরি থার্ড তো চলে গেছে, ফোর্থ ফিফথ সিক্সথ, এই 3টে বাকি থাকলো, রেস্ট 3 বলেছে, এই 3টে বাকি থাকলো। তাহলে এই 3টেতে সোনার উপর অনুপাত কি বলে দিয়েছে? 5:4। তাহলে সোনা কত আছে এই 3টেতে? 5/9, রূপো আছে কত? 4/9। ওকে, তাহলে কি বলেছে, এই 3টাকে যদি এই 6টাকে যদি গলানো হয়, গলিয়ে যে নতুন কয়েন তৈরি করি, তাতে সোনার উপর অনুপাত কত, তাই তো। তাহলে যখন দেখো এখানে নতুন যে কয়েনটা আমরা তৈরি করবো, তাতে সোনার রূপোর অনুপাত কিভাবে আসবে দেখো। যখন নতুন কয়েন তৈরি করছি গলিয়ে, তাহলে কি এই প্রথমে যে মুদ্রাটা আছে তার সোনা সাথে দ্বিতীয় এবং তৃতীয় মুদ্রার সোনা যুক্ত হবে, আবার চতুর্থ পঞ্চম ষষ্ঠ মুদ্রারও সোনা যুক্ত হবে, তাই তো। তাহলে এখানে সোনাটা কত আসবে? প্রথমে আছে কত? 2/5 যোগ দ্বিতীয় এবং তৃতীয়তে, এই জায়গাটা ভুল করবে না, দ্বিতীয় এখানে কিন্তু দুটো কয়েন আছে, শুধু 3/8 লিখে দেবে না, দ্বিতীয় এবং তৃতীয় দুটোতেই কিন্তু 3/8 অংশ করে আছে। তাহলে এখানে কত হবে? 2 গুণ 3/8 অংশ প্লাস, আবার দেখো এখানে সোনাটা যোগ হবে, অর্থাৎ এখানে কত আছে? 5/9, কিন্তু এটা কটা কয়েনে আছে?
চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ কয়েনে, তাই তো, অর্থাৎ 3টে কয়েনে আছে, তাই এখানে কিন্তু 3 গুণ 5/9 হবে ইস টু, একই হবে রূপটাও বের করব। ওকে, তাহলে রূপটা কি আসবে দেখো, প্রথম কয়েনের রূপ কত আছে 3/5 লিখলাম, আবার দ্বিতীয় তৃতীয় কয়েনের রূপ কত আছে 5/8, তাহলে কি হবে যেহেতু এখানে দুটো কয়েন আছে কি হবে 2 গুণ 5/8 প্লাস, আবার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ কয়েনে কত আছে রূপ 4/9, 3টে কয়েন, তাই কি হবে 3 গুণ 4/9। ব্যাস হয়ে গেল আমাদের অঙ্ক। এবার জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে দেখো এখানে কি আসবে, 2/5 যোগ 3/4 যোগ 5/3, অর্থাৎ কি কাটাকুটি করে নিলাম, এটুকু সিম্পল কাজ তোমরা পারবে আশা করি। আবার এখানে 3/5 প্লাস 5/4 যোগ কত আসবে 4/3। ক্লিয়ার? এখন 5, 4 আর 3-এর লসাগু কত হয়, 5, 4, 3-এর লসাগু হয় 60। আমি এখানে লিখছি না, 5 গুণ 4 গুণ 3 করে লিখছি, কারণ এগুলো আলটিমেটলি কেটেই যায়। ওকে, আচ্ছা 5 বাদ গেল, তাহলে 3, 4, 12 দিয়ে 24 প্লাস এটা আসবে কত 45 প্লাস এটা আসবে কত 100 ইস টু, এখানেও একই হবে 5 গুণ 4 গুণ 3 লিখলাম। আচ্ছা 5 কেটে গেল, তাহলে এখানে আসবে 36 প্লাস 4 বাদ গেল 75 প্লাস এখানে আসবে কত 80। তাহলে বন্ধুরা এখানে আমাদের অ্যান্সারটা কত আসবে, এটা যদি যোগ করি তাহলে আসবে 169, এটা যদি যোগ করি তাহলে আসবে আমাদের 191। এই দুটো কিন্তু কেটে যায় নিচ থেকে। ওকে, তাহলে বন্ধুরা অঙ্কটাতে আমরা কি দেখলাম, আমাদের নতুন যে মুদ্রা তৈরি হলো তাতে সোনার উপর অনুপাত কত এলো, আমাদের সোনার উপর অনুপাত এলো 169:191। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। এখানে জাস্ট একটা জায়গায় একটু নোটিস করলেই হবে। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এখন দেখো এই অঙ্কটা কি বলা হয়েছে, দ্য রেশিও অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার ইন হোল আর্থ ইজ 1:2 and 2:3 in northern hemisphere. Find out the ratio of water to land in southern hemisphere. এটাও দেখো পিএসসি মিসলিনিয়াস 2006 সালে এসেছিল মেন্সের পরীক্ষায়। আর এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এর মতন আরো একটা অঙ্ক আছে, আমি সেটাও করাবো একটু পরেই। দেখো এখানে বলেছে যে পৃথিবীতে স্থল এবং জলের অনুপাত 1:2, অর্থাৎ দেখো এখানে ল্যান্ড আর ওয়াটার অর্থাৎ স্থল ইস টু জল কত বলা হয়েছে 1:2। এটা কিসে, আর্থে অর্থাৎ পৃথিবীতে। আমি এখানে আর্থ লিখছি, তোমরা কিন্তু পৃথিবী লিখবে, কারণ তোমরা জানোই আইসিডিএস এর মেন্সের পরীক্ষায় বাংলা ইংলিশ একসঙ্গে মিক্সড করলে নম্বর দেবে না। ওকে, আচ্ছা আর কি বলেছে, আর বলেছে অর্থাৎ এখান থেকে কি জানবো আমরা, স্থল হচ্ছে কত 1/3 অংশ, জল কত 2/3 অংশ। এটা কার পেলাম, পৃথিবীর। এবার বলেছে উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধে কি বলেছে, উত্তর গোলার্ধে স্থল আর জলের রেশিও কি বলে দিয়েছে 2:3, অর্থাৎ স্থল কত আমাদের 2/5 অংশ আর জল 3/5 অংশ। বোঝা গেল? কিছু নেই, জাস্ট প্রতিটা অঙ্কে এটা কাজটা প্রথমে আমরা করছি, সেটাই করলাম। আচ্ছা এবার জানতে চেয়েছে কি দক্ষিণ গোলার্ধে স্থল আর জল, তাই তো, দক্ষিণ গোলার্ধে স্থলের জল জানতে চেয়েছে। আচ্ছা এটা করার আগে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, পৃথিবীর দুটো গোলার্ধ থাকে, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, সবাই তোমরা জানো। এবং এই উত্তর গোলার্ধের আয়তন আর দক্ষিণ গোলার্ধের আয়তন কিন্তু সমান হয়, উত্তর গোলার্ধের আয়তন আর দক্ষিণ গোলার্ধের আয়তন সমান হয়, দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে, আমি আয়তনটা লিখলাম না, এটা তোমরা বুঝে যাবে, উত্তর গোলার্ধের আয়তন আর দক্ষিণ গোলার্ধের আয়তন সমান হয়। আর পৃথিবী মানে উত্তর গোলার্ধ প্লাস দক্ষিণ গোলার্ধ, তাহলে পৃথিবীর আয়তন আর উত্তর গোলার্ধের আয়তন কি হবে, পৃথিবীর আয়তন ইকুয়াল টু কি হবে 2 গুণ উত্তর গোলার্ধের আয়তন, তাই তো, কারণ উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ দুটো সমান, আর পৃথিবীর আয়তন সমান উত্তর গোলার্ধের আয়তন প্লাস দক্ষিণ গোলার্ধের আয়তন। তাহলে বন্ধুরা আমরা কি এটা বলতে পারি না এখানে যে পৃথিবীর আয়তন আর উত্তর পৃথিবী আর উত্তর গোলার্ধ এদের আয়তনের অনুপাত কি হবে, পৃথিবী আর উত্তর গোলার্ধের আয়তন অনুপাত 2:1 হবে। দেখতে পাচ্ছ পৃথিবীর আয়তন বাই উত্তর গোলার্ধের আয়তন করলে কত হয় 2/1, মানে 2:1। ওকে, আচ্ছা তাহলে বন্ধুরা এখানে এবার
আমাদের জানতে চেয়েছে কি দক্ষিণ গোলার্ধের স্থল এবং জলের অনুপাত, তাই তো? তাহলে দক্ষিণ গোলার্ধের স্থল আর জলের অনুপাত কি করে পাবো? পৃথিবীর স্থল থেকে উত্তর গোলার্ধের স্থল বিয়োগ করি এবং পৃথিবীর জল থেকে উত্তর গোলার্ধের জল যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাবো দক্ষিণ গোলার্ধের স্থলের জল, তাই তো? তাহলে বন্ধুরা এখানে আমরা লিখব দক্ষিণ গোলার্ধের স্থল ইস টু জল, তাই তো? ইকুয়াল টু কি হবে? দেখো পৃথিবীর কি বললাম, পৃথিবীর স্থল কত পেয়েছি এখানে, দেখো আনুপাতিক ভাগার করে 1/3। কিন্তু এটা পৃথিবীর আয়তন কত? পৃথিবীর আয়তন এখানে এই যে 1, অর্থাৎ কি পৃথিবীর আয়তন 1/3। আর সরি পৃথিবীর আয়তন এটা পৃথিবীর 2, পৃথিবীর আয়তন 2/3, তাই তো? তাহলে পৃথিবীর মোট স্থলের পরিমাণ কত হবে? এটা তো পৃথিবীর 1:2 রেশিও থেকে আনুপাতিক ভাগার, এটা তো মোট স্থলের পরিমাণ নয়। মোট স্থলের পরিমাণ পৃথিবীর মোট আয়তনের করতে হবে, অর্থাৎ পৃথিবীর মোট আয়তন কত? এখানে 2/3 অংশ। তার মানে এটা আমি লিখতে পারি পৃথিবীর স্থল হবে 1/3 গুণ 2/3 মাইনাস। এবার হচ্ছে উত্তর গোলার্ধের স্থল। উত্তর গোলার্ধের স্থলের আনুপাতিক ভাগ কত? 2/5। আর উত্তর গোলার্ধের আয়তন কত? 1/3, যেহেতু এখানে রেশিওতে 1, তাই তো? তাহলে আমরা এটা বলতে পারি উত্তর গোলার্ধের মোট স্থলের পরিমাণ হবে কত? 2/5 গুণ 1/3 ইস টু। একইভাবে জলটা বের করতে হবে। আচ্ছা, এর আগে রেশিওর অঙ্কটা যখন প্রথম অঙ্কটা করলাম তখন সেক্ষেত্রে কিন্তু এইগুলো করতে হয়েছিল না, এই 2/3 গুণ বা 1/3 গুণ করতে হয়েছিল না। কারণ কি, সেক্ষেত্রে গ্লাসের আয়তন বলে দিয়েছিল সমান। যখন সমান বলে দেয় তখন তো এই রেশিওটা 1:1 হয়ে যায়, অর্থাৎ এখানেও 1/2 গুণ হয়, এখানেও 1/2 গুণ হয়, তাই তো? সেই জন্য ওটা করা হয় না। কিন্তু এখানে তো সেটা হচ্ছে না, এখানে রেশিওটা আলাদা, দুটো ডিফারেন্ট, দুটোর আয়তন আলাদা, তাই তো? চলো তাহলে এবার জলটা বের করি। জল কত? পৃথিবীর জল 2/3, কিন্তু পৃথিবীর মোট জল কত? মোট আয়তন হচ্ছে পৃথিবীর কত? 2/3 অংশ। তাহলে কি আসবে? 2/3 গুণ 2/3 মাইনাস উত্তর গোলার্ধের জল কত? উত্তর গোলার্ধের জল হচ্ছে 3/5, কিন্তু উত্তর গোলার্ধের আয়তন কত? 1/3, তাহলে কি আসবে? 3/5 গুণ 1/3। ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু একটু ভেবে চিনতে ক্যালকুলেশনটা করতে হবে, বুঝলে? তাহলে এবার আর কিছু অঙ্ক নেই, এবার সিম্পল ক্যালকুলেশন। দেখো সবকটাতেই 1/3 আছে, তাহলে 1/3 আমি কমন নিয়ে নিলাম। 1/3 যদি কমন নিই, এখান থেকে 1/3 কমন, এখান থেকে 1/3 কমন, মানে দুটো 1/3 কেটে যাচ্ছে। তাহলে কি আসছে? 2/3 মাইনাস এখানে আসবে কত? 2/5, তাই তো? ইস টু এখানে আসবে কত? 4/3 মাইনাস 3/5। ক্যালকুলেশন করলে কি পাবো? এখানে আসবে 3 into 5 মানে 15 যদি আসে তাহলে উপরে আসবে কত? 10 মাইনাস 6 ইস টু এখানেও 15 মানে এখানে আসবে 20 মাইনাস 9, অর্থাৎ এটা আমাদের অ্যান্সার আসবে 4:11। অর্থাৎ দক্ষিণ গোলার্ধে স্থল আর জলের অনুপাত হলো কত? 4:11। বোঝা গেছে ক্যালকুলেশনটা? ওকে, এবার দেখো ঠিক এইরকমই এর নেক্সট অঙ্কটা, কিন্তু একটু ডিফারেন্ট থাকবে। ওকে, চলো দেখো, দেখলেই বুঝতে পারবে। দেখো কি বলা হয়েছে, দ্য রেশিও অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার ইন নর্দার্ন হেমিস্ফিয়ার ইজ 2:3 অ্যান্ড দ্য রেশিও ইন সাউদার্ন হেমিস্ফিয়ার ইজ 1:9, দেন হোয়াট উইল বি দ্য রেশিও অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার ইন আর্থ। অর্থাৎ দেখো এখানে কিন্তু উত্তর গোলার্ধ অর্থাৎ দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ এদের অনুপাত দিয়ে দিয়েছে, যে পৃথিবীর অনুপাতটা চেয়েছে, তাই তো? তাহলে বন্ধুরা এখানে দেখো উত্তর গোলার্ধ মানে উত্তর গোলার্ধে কি? স্থল আর জল বলে দিয়েছে কত? 2:3। আবার দক্ষিণ গোলার্ধের স্থল আর জল বলে দিয়েছে কত অনুপাত? 1:9, তাই তো? তাহলে এখান থেকে উত্তর গোলার্ধের স্থল কত পাবো? 2/5 অংশ। জল কত পাবো? 3/5 অংশ, তাই তো? একইভাবে দক্ষিণ গোলার্ধের স্থল কত পাবো? 1/10 অংশ। জল কত পাবো? 9/10 অংশ, তাই না? আচ্ছা, এবার দেখো আমরা একটু কি দেখলাম, উত্তর পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করা যায়, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, আর উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ আয়তন কি হয়? সমান। অর্থাৎ উত্তর গোলার্ধ
ইস টু দক্ষিণ গোলার্ধ, দ বলে শুধু লিখলাম, এদের আয়তন অনুপাত কি হয় 1:1, অর্থাৎ আবার কিন্তু সেই ইকুয়ালিটির কনসেপ্ট চলে এলো। ঠিক আছে, তাহলে কি হবে, এবার আমাকে বের করতে হবে কি পৃথিবী। পৃথিবী মানে কি নর্থ প্লাস সাউথ, অর্থাৎ নর্থের স্থলের সঙ্গে সাউথের স্থল যোগ হবে, আর নর্থের জলের সাথে সাউথের জল যোগ হবে। ক্লিয়ার? তাহলে কি আসবে, পৃথিবীর স্থল ইস টু জল। দেখো কি হবে এখানে, পৃথিবীর স্থল মানে উত্তর গোলার্ধের স্থল, উত্তর গোলার্ধের স্থল মানে কত দেখতে পাচ্ছ এখানে 2/5 লিখলাম। এবার উত্তর গোলার্ধের আয়তন কত 1:1 রেশিওতে, তার মানে উত্তর গোলার্ধের আয়তন হয় 1/2, দক্ষিণ গোলার্ধের আয়তন হয় 1/2। যেহেতু দুটো এখানে সমান, তাই আমরা এখানে কিছুতে মাল্টিপ্লাই করছি না, কারণ দুটোই যেহেতু সমান, যখন কমন নেবো দেখতেই পেলে তোমরা এখানে সব কেটে যাবে, অর্থাৎ 1 করে থাকবে, তাই তো। তাই ইকুয়াল যখন বলে দেয় দুটোর রেশিও, দুটোর আয়তন বা দুটোর পরিমাণ, তখন আমরা কিছু মাল্টিপ্লাই করি না, যেটা থাকে সেটাই লিখে দিই। ওকে, তাহলে এখানে 2/5 প্লাস দক্ষিণ গোলার্ধ স্থল মানে 1/10, 2/5 প্লাস 1/10 ইস টু উত্তর গোলার্ধের জল মানে কত 3/5, তাই না? এখানে তাহলে 3/5 লিখলাম, প্লাস দক্ষিণ গোলার্ধের জল কত 9/10, তাহলে এখানে 9/10 লিখলাম। ব্যাস, অঙ্ক হয়ে গেল। এবার সিম্পল ক্যালকুলেশন করে নাও। এখানে 5 আর 10 লসাগু তোমরা জানোই 10 আসবে, তার মানে এখানে 2, 4, এটা 1, 5 ইস টু এখানে 10, এখানে 1, 2 মানে 6, আচ্ছা এখানে আসবে 9, অর্থাৎ আসবে আমাদের 5 ইস টু কি আসবে বলো 15, অর্থাৎ 1:3। ব্যাস হয়ে গেল সিম্পল অঙ্ক। তাহলে এই স্থল আর জল নিয়ে কিন্তু এই দু ধরনের অঙ্ক দেয় পরীক্ষায়, দুটো কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। দেখো বন্ধুরা, এটা আজকের লাস্ট অঙ্ক। A tea merchant prepares a special blend by mixing Darjeeling tea of ₹50 per kg and Assam tea of ₹35 per kg in the ratio 2:5. If he sells this blend tea at ₹44 per kg, then what will be his profit or loss percent? ক্লিয়ার? বোঝা গেছে অঙ্কটা? ওকে, তাহলে কি বলা হয়েছে দেখো, এখানে একটা ব্যবসায়ী কি করেছে 2:5 রেশিওতে দার্জিলিং চা আর আসাম চা মিক্সড করেছে, অর্থাৎ ব্লেন্ড তৈরি করেছে। মানে কি ব্লেন্ড কথা অর্থ কি, ব্লেন্ড কথা অর্থ হচ্ছে মিশ্রণ। কোন রেশিওতে 2:5 রেশিওতে। ক্লিয়ার? আচ্ছা, এই দার্জিলিং চা কতটা 50 টাকা পার কেজি, আর আসাম চা হচ্ছে কত 35 টাকা পার কেজি। এবার বলেছে যে যদি এই দুটো চায়ের মিশ্রণকে, এই দুটো চাকে কিন্তু নয়, এই দুটো চায়ের মিশ্রণকে 44 টাকা পার কেজি দরে বিক্রি করা যায়, 44 টাকা পার কেজি এই দরে বিক্রি করা যায়, তাহলে লোকটার কতটা লাভ হবে বা ক্ষতি হবে, আর সেটা কিসের পার্সেন্টেজে বের করতে বলেছে। ক্লিয়ার? দেখো তাহলে আমরা কি করব, আমরা এখানে তাহলে ধরে নিচ্ছি এই দার্জিলিং চায়ের যেহেতু রেশিওটা বলেছি 2:5, তাই ধরে নিচ্ছি আমরা দার্জিলিং চায়ের পরিমাণ কত 2x কেজি, আর আসাম চায়ের পরিমাণ কত 5x কেজি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে বন্ধুরা এখানে দেখো প্রতি কেজিতে দার্জিলিং চায়ের ক্রয় মূল্য কত বলা আছে 50 টাকা, আর প্রতি কেজিতে আসাম চায়ের ক্রয় মূল্য কত বলা আছে 35 টাকা। তাহলে আমরা এই 2x কেজি চায়ের দার্জিলিং চায়ের ক্রয় মূল্য কত পাবো, ক্রয় মূল্য কত পাবো 2x ইন্টু 50 মানে 100x টাকা, আর আসাম চায়ের কত পাবো ক্রয় মূল্য 5x ইন্টু 35 অর্থাৎ 175x টাকা। তাহলে বন্ধুরা এই দুটো চা মিলে আমাদের মোট ক্রয় মূল্য কত এলো, মোট ক্রয় মূল্য এলো আমাদের 275x টাকা, তাই তো? কত হলো 275x টাকা। আর জানতে চাই লাভ বা ক্ষতি, তাহলে আমাকে বিক্রয় মূল্যটাও বের করতে হবে, তা নাহলে লাভ বা ক্ষতি বুঝবো কি করে।
এখন এই দুটো চায়ের বিক্রয় মূল্য অর্থাৎ ব্লেন্ড, দুটো চায়ের বলা ভুল, এখানে ব্লেন্ড চায়ের অর্থাৎ মিশ্রিত চায়ের বিক্রয় মূল্য কিন্তু বলা আছে 44 টাকা পার কেজি। এখন মিশ্রিত চায়ের পরিমাণ তাহলে কত হবে? একটা চা আছে 2x পরিমাণ, একটা চা আছে 5x পরিমাণ, তাহলে মিশ্রিত চা হবে না এই দুটোর যোগফল অর্থাৎ 7x কেজি। মিশ্রিত চা কত হবে? 7x কেজি। এই 7x কেজির তাহলে বিক্রয় মূল্য কত আসবে? 7x ইন্টু 44 টাকা, অর্থাৎ কত আসবে? এটা আসবে 308x টাকা। তাহলে এই মিশ্রিত চায়ের ক্রয় মূল্য কত পেলাম? 275x টাকা। বিক্রয় মূল্য কত পেলাম? 308x টাকা। তাহলে লাভ কত হলো? তাহলে লাভের পার্সেন্টেজ বের করতে হবে। আচ্ছা বন্ধুরা, এখানে আমি জায়গা নেই আমার, তাই আমি অঙ্কটাকে এই উপরে করছি, একটু দেখবে। তাহলে আমার লাভ আসবে কত? লাভ আসবে এখানে বিক্রয় মূল্য কত? 308x মাইনাস ক্রয় মূল্য কত? 275x বাই পার্সেন্টেজ বের করতে বলেছে। তাহলে আমরা কি করে জানি পার্সেন্টেজ কি করে বের করা যায়? লাভের পার্সেন্টেজ লাভ বাই ক্রয় মূল্য কত এখানে? 275x ইন্টু 100% করলে কত পাবো? এটা বিয়োগ করলে পাবো 33x বাই 275x ইন্টু 100%। x কেটে গেল, 4 দিয়ে যদি করি, 25 দিয়ে যদি করি, এটা আসবে আমার 11, এটা আসবে 4, 11 এটা 3, অর্থাৎ আমাদের এলো 12%। তাহলে বন্ধুরা অঙ্কটাতে কি দেখতে পেলাম? অঙ্কটাতে ব্যবসায়ীটার উত্তর লিখবো, উত্তর ব্যবসায়ীর লাভ হলো 12%। এই অঙ্কটা কিন্তু পিএসসি ক্লার্কশিপ এসেছিল 2007-এ। তাহলে বন্ধুরা আমি কিন্তু তোমাদের মোটামুটি সম্ভাব্য পিএসসি সমস্ত অঙ্কগুলো করিয়ে দিলাম, ঠিক আছে? এর বাইরে যে অঙ্ক একদম হয় না বলছি না, এর বাইরেও অনেক অঙ্ক আছে। তোমরা তো দেখতেই পাচ্ছ অঙ্কগুলো খুবই সিম্পল অঙ্ক, সবই একই ধরনের অঙ্ক। বেসিকটা বুঝলে অঙ্কগুলো করা এমন কিছু ব্যাপার নয়, শুধু ডেটাগুলো একটু চেঞ্জ করে দেওয়া থাকবে, এই যা। তাহলে বন্ধুরা আজকে রেশিও প্রপোর্শন এখানেই শেষ হলো। পরের দিন আসবো অন্য একটা চ্যাপ্টার নিয়ে, অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ বন্ধুরা বাই, টাটা, থ্যাংক ইউ। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পিএসসির এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের পরীক্ষা.com এর প্লেলিস্টে যাও এবং সেখানে পিএসসি ক্লার্কশিপ অ্যান্ড আইসিডিএস মেন্স বলে যে প্লেলিস্ট আছে সেটাকে ফলো করো। তোমরা জানোই এগুলো, তাই আর বলছি না, এর আগেও বহুবার বলেছি। ওকে বন্ধুরা, তাহলে এখানেই শেষ, টাটা।